ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। হামাসের ক্ষয়ক্ষতির যে দাবি করেছে ইসরায়েল তা অত্যন্ত হাস্যকর। 100 দিনে আমরা প্রায় ইসরায়েলের 1000 সামরিক যান ধ্বংস করেছি, মন্তব্য হামাস যোদ্ধাদের। লজ্জায় যেন মুখ লুকানোর জায়গা পাচ্ছে না নেতানিয়াহু। হামাসের কাছ থেকে ব্যাপক মার খাচ্ছে এই ইহুদিবাদী সেনারা, কিন্তু গণমাধ্যমে এগুলোকে প্রচার করতে দেওয়া হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন নেতানিয়াহু ইতিমধ্যেই পরাজিত হয়ে গেছে। শুধুমাত্র অস্তিত্ব বাঁচিয়ে রাখতে তারা এই যুদ্ধকে কোনো রকমে পরিচালনা করে যাচ্ছেন। দর্শক, জানিয়ে দিব এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এদিকে নির্বাচন হলে শোচনীয়ভাবে পরাজয় ঘটবে নেতানিয়াহুর, মন্তব্য খোদ ইহুদি নাগরিকদের। এদিকে গাজায় গণহত্যা ইস্যুতে মামলা, দক্ষিণ আফ্রিকার আইনি দল নোবেল পাওয়ার যোগ্য, বলছে কলম্বিয়ার প্রেসিডেন্ট। জানিয়ে দিব গাজায় কোনো প্রকার লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল, বলছে হাসান নাসরুল্লাহ। এদিকে 2024 সালে পা দিয়েও কোনো প্রকার সুখবর নেই ইউক্রেনের জন্য। সর্বশেষ জানিয়ে দিব আমেরিকা ও ইসরায়েলকে টার্গেট করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। হামাসের ক্ষয়ক্ষতির যে দাবি ইসরায়েল করেছে তা অত্যন্ত হাস্যকর। 100 দিনে আমরা ইসরায়েলের মোট 1000 সামরিক যান ধ্বংস করেছি, বলছে হামাস যোদ্ধারা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা এ পর্যন্ত গাজা উপত্যকায় শত শত ইসরায়েলি সামরিক যান ধ্বংস কিংবা অচল করে দিয়েছে। হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বার্তায় এই কথা জানিয়েছেন। তিনি বলেন, উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরায়েলি সামরিক যান ঢুকেছিল সেগুলোর মধ্যে গত 100 দিনে আমরা প্রায় 1000 সামরিক যান ধ্বংস করেছি। ফলে এসব যান আংশিক কিংবা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। গত 100 দিনে গাজা উপত্যকায় হামাস শত শত অভিযান পরিচালনা করেছেন। আবু ওবায়দা আরো বলেছেন, দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বেড়ে যাচ্ছে এবং সে যুদ্ধের আগুনে শত্রুবাহিনী এবং তাদের পৃষ্ঠপোষকরা জ্বলে পড়ে মারা যাচ্ছেন। গাজায় আগ্রাসনে ইসরায়েলি বাহিনী এ পর্যন্ত যেসব সাফল্য অর্জনের দাবি করেছে তা নাকচ করে দেন হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেছেন, ইহুদিবাদীরা আমাদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্ল্যাটফর্ম ও বহু কিলোমিটার টানেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা ধ্বংস করার যে দাবি করেছে তা অত্যন্ত হাস্যকর। এমন একদিন আসবে যেদিনে সব মিথ্যা দাবি অচিরেই প্রমাণিত হবে। নির্বাচন হলে শোচনীয়ভাবে পরাজয় ঘটবে নেতানিয়াহুর। ইসরায়েলে যদি এখন একটি নির্বাচন হয় তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল শোচনীয়ভাবে পরাজিত হবে, আর এই কারণেই তিনি যুদ্ধ অব্যাহত রাখতে চাচ্ছেন বলে কেউ কেউ মনে করছেন। ইসরায়েলের চ্যানেল 14 এর জরিপে দেখা গেছে নেতানিয়াহুর জোট সরকারের আসন কমে 56 হবে আর বিরোধী দলের বেড়ে 64টি হতে পারে। জরিপের ফলাফলে দেখা যায় নির্বাচন হলে নেতানিয়াহুর লিকুদ পার্টি পার্লামেন্টে তাদের সবচেয়ে বড় দলের মর্যাদাটি হারাবে। তাদের আসনের সংখ্যা 32 থেকে কমে হবে 26, আর যুদ্ধ মন্ত্রিসভার সদস্য বেনি গাঞ্জের ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির আসন বেড়ে হবে 29-এ। এর ফলে তারাই হবে সবচেয়ে বড় দল। অনেকেই বলেছেন গাঞ্জই হবেন ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী। তবে নেতানিয়াহুর কোয়ালিশন সরকারের পতন না হলে 2026 সালের নির্ধারিত সময়ের আগে কোনো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে না। গাজায় গণহত্যা ইস্যুতে মামলা, দক্ষিণ আফ্রিকার আইনি দল নোবেল পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলার পরিচালনাকারী দক্ষিণ আফ্রিকার দল নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেদ্রো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আজকে যদি কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হয়ে থাকে তবে এটি হবে দক্ষিণ আফ্রিকার আইনি দল, যারা নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরক্ষায় গণহত্যার জন্য অভিযোগ দায়ের করেছেন। কলম্বিয়ার প্রেসিডেন্ট বরাবরই আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার চলমান মামলার প্রতি সমর্থন জানিয়েছেন। এর আগেও তিনি গাজায় ইসরায়েলের যুদ্ধকে গণহত্যা হিসাবে আখ্যা দিয়েছেন। এছাড়াও আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি ও পেরু সরকারও সম্প্রতি ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। সূত্র আল জাজিরা। গাজা যুদ্ধে এসে কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি ইসরায়েল, বলছে হাসান নাসরুল্লাহ। ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে
নজিরবিহীন ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং এই উপত্যকায় 100 দিন ধরে ভয়াবহ গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়েও তারা কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ গতকাল রোববার রাতে টেলিভিশন সম্প্রচারিত ভাষণে এই মন্তব্য করেছেন। সোমবার দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি বলেছেন, ইসরায়েল গাজায় তার ঘোষিত কিংবা অঘোষিত কোনো লক্ষ্যই যেন অর্জন করতে পারেনি। সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, 100 দিনের ভয়াবহ গণহত্যা সহ্য করার পরও ইসরায়েলি আগ্রাসনের মোকাবেলায় গাজাবাসী এতটা বিস্ময়করভাবে অটল ও অবিচল রয়েছে যা ফিলিস্তিনের ইতিহাসে নজিরবিহীন। হিজবুল্লাহ প্রধান বলেছেন, ইসরায়েল তার ঘোষিত লক্ষ্য অর্থাৎ হামাসকে ধ্বংস করার বাসনা পূরণ করতে পারেননি, আর তার অঘোষিত লক্ষ্য হচ্ছে গাজাকে পুরোপুরি দখল করা। এখনকার 23 লাখ অধিবাসীকে বিতাড়িত করে ইহুদিবাদীদের জন্য সমুদ্র সৈকতীয় বিনোদন কেন্দ্র তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন, দখলদার সেনারা এসব লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেননি। 2024-এ এসেও সুখবর নেই ইউক্রেনের জন্য। 2023 সালটি যে কোনো বিবেচনায় ইউক্রেনের জন্য ভালো ছিল না। যুদ্ধের মধ্য দিয়েই আরও একটি বছর পার করতে হয়েছে দেশটির। রাশিয়া দখল করা ভূমির কিছুই উদ্ধার করতে পারেনি কিয়েভ বাহিনী। কিয়েভের নেতৃত্ববৃন্দ পশ্চিমাদের কাছ থেকেই সহায়তার আশা করেও তেমন কিছুই পাননি। পশ্চিমাদের দিয়ে করা একটি সফল কূটনৈতিক উদ্যোগও পুরোপুরি ভেস্তে গেছে। পশ্চিমারা আশা করেছিলেন 2 বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেন কিছুটা হলেও সাফল্য দেখাবে, যাতে বোঝা যেত তাদের সহায়তা বিফলে যাচ্ছে না। ইউক্রেন ও তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা এখন ধারণা করেছেন যে এই যুদ্ধে জেতার কোনো আশা নেই। অন্তত গত বছর পর্যন্ত তাদের এমন ধারণাই ছিল। সম্ভবত নতুন বছর শুরু হওয়া 2024 সালেও তাদের পূর্বানুমান মোটামুটি একই থাকবে। পরাজিত না হোক, স্পষ্ট জয়ের আশা করা যাচ্ছে না। ইসরায়েল আমেরিকাকে টার্গেট করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর হুমকিকে ঘিরে কোরীয় উপদ্বীপে প্রায় সব সময় উত্তেজনা বিরাজ করে। সম্প্রতি কিম জং উনের দেশ মহাকাশের সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠালে এই উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে মাঝারি পাল্লার আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রোববার দক্ষিণ কোরিয়া ও জাপানের বরাতে। এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, রোববার স্থানীয় সময় দুপুর 3টার দিকে মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি 1000 কিলোমিটার অতিক্রম করে দেশটির পূর্ব উপকূলে আছড়ে পড়ে। অন্যদিকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরের ছোড়া ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ 50 কিলোমিটার উপর দিয়ে উড়ে গিয়ে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে ভূপাতিত হচ্ছে বলে মনে করা হয়। জাতিসংঘের রেজুলেশন লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় পিংইয়ং এর সমালোচনা করেছে দেশটি। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের চাপে বিশ্ব থেকে প্রায় একঘরে হয়ে আছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে পিংইয়ং সরকার। উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন জানায়, পররাষ্ট্রমন্ত্রী সোচেন হুই রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে সোমবার থেকে বুধবার পর্যন্ত রাশিয়া সফর করবেন। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের শুরু হলে মস্কো ও পিংইয়ং এর সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়েছে। মার্কিন সরকারের দাবি, উত্তর কোরিয়ার কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে রাশিয়া। এসব ক্ষেপণাস্ত্র 30 ডিসেম্বর থেকে 20 জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। গত বৃহস্পতিবার কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর ও পরীক্ষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুশ 3টি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। তবে দুই দেশেই নিজেদের মধ্যেই কোনো ধরনের অস্ত্র চুক্তি করার কথা অস্বীকার করে আসছেন তারা।